আসসালামু আলাইকুম। বগুড়া YMCA পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি পড়াবো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। দেখো, আমি এখানে লিখেছি নবম ও দশম শ্রেণী, কারণ আমি যে বিষয়টা এখন পড়াবো এটা আমাদের ক্লাস 10-এর জন্য লাগবে, আবার ক্লাস 9-এর জন্য লাগবে। এই জন্য আমি বলছি যে নবম ও দশম শ্রেণী, অধ্যায় 9। আমরা 9-এর যেটুকু পড়েছি তারপরে যে পাঠটা রয়েছে সেটা হলো বাংলায় নবজাগরণ ও সংস্কার আন্দোলন। শিক্ষার্থীরা, নবম দশমের শিক্ষার্থীরা, তোমরা তোমাদের সামনে পাঠ্য বইটা খোলো। বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অধ্যায় নবম। যে পাঠটা আমরা পড়বো সেটা হলো বাংলায় নবজাগরণ ও সংস্কার আন্দোলন। বইটা সবাই নিজেদের সামনে রাখো। নবম অধ্যায় থেকে আমরা প্রথম যেটা পড়বো যে নবজাগরণ। নবজাগরণটা কি? আসলে যেহেতু আমরা এখন অনলাইনে ক্লাস করছি, তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ হতে পারছে না, এই জন্য আমরা মূল বিষয়গুলো তুলে ধরছি এবং সাথে সাথে আমি যেহেতু বলছি এই জন্য পাঠ্য বইটা আমরা সামনে রাখবো, যেন আমি যা যা বলি সাথে সাথে যেন সেটা তোমরা দেখে নিতে পারো, কারণ বই ছাড়া এগুলো আলোচনা করা সম্ভব নয়। তাহলে তোমরা অবশ্যই তোমাদের সামনে বইটা রাখো। অধ্যায় 9 বের করো। অধ্যায় 9-এ বাংলায় নবজাগরণ ও সংস্কার আন্দোলন সম্পর্কে আমরা পড়ব। তাহলে প্রথমে আমরা আসি নবজাগরণ। 1757 সালে পলাশী যুদ্ধের পর ভারতবর্ষে অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়। এর সঙ্গে যুক্ত হয় ইংল্যান্ডের শিল্প বিপ্লব এবং ফ্রান্সে ফরাসি বিপ্লবের প্রভাব। এই সময় বাংলায় কিছু সংখ্যক ব্যক্তি এই বৈপ্লবিক পরিবর্তনের সংস্পর্শে আসে। তারাই বাংলায় রেনেসাঁ বা নবজাগরণের সূচনা করেন। নবজাগরণের প্রভাবে শেষ পর্যন্ত এদেশবাসীর মধ্যে জাতীয়তাবাদী চেতনার প্রাথমিক ভিত রচিত হয়, যা শেষ পর্যন্ত বাঙালিকে তথা ভারতীয়দের স্বাধীনতার পথে ঠেলে দেয়। এভাবে উপমহাদেশে তথা বাংলায় নবজাগরণ বা রেনেসাঁর জন্ম। এখানে আমাদের প্রথমে একটা প্রশ্ন যে নবজাগরণ কিভাবে হলো বা নবজাগরণটা কি। তাহলে আমরা এভাবে জিনিসটা বলা শুরু করব যে 1757 সালের পর থেকে শিল্প বিপ্লব, ফ্রান্সের ফরাসি বিপ্লব এগুলোরও প্রভাব পড়তে থাকে এবং ভারতবর্ষে অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়। আর এই সময় কিছু ব্যক্তি এই বৈপ্লবিক পরিবর্তনের সংস্পর্শে আসে এবং তারা এই ভারতবর্ষে প্রথম নবজাগরণ, রেনেসাঁ বা নবজাগরণের সূচনা করে এবং তারাই এদেশবাসীর মধ্যে জাতীয়তাবাদের চেতনার প্রাথমিক ভিত রচনা করে। এভাবে উপমহাদেশে নবজাগরণ বা রেনেসাঁর জন্ম। ফলে ভারতবর্ষের মধ্যে বাংলা হয়ে ওঠে আধুনিক চিন্তা চেতনার কেন্দ্রস্থল। ইংরেজি শিক্ষা ও পাশ্চাত্য ভাবধারার প্রভাবে বাঙালি পরিণত হয় পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহকে। তার আমরা প্রথমে এই পাঠটার যে আমরা প্রথমে যেটা পড়লাম যে নবজাগরণ, অর্থাৎ নবজাগরণটা কি, কিভাবে শুরু হলো, কি উদ্দেশ্যে শুরু হলো, এটাই আমরা এখান থেকে লিখতে পারবা। তোমাদের সামনে যারা বই আছে তারা তো প্রথমেই দেখে নিতে পারলাম যে প্রথমেই আছে ওই পাঠের প্রথমেই নবজাগরণ। এখন এই নবজাগরণ এবং সংস্কার আন্দোলন যে বলছি, এই সংস্কার আন্দোলনে আমরা এই অধ্যায়ে বেশ কিছু ব্যক্তির নাম জানব যে যারা এই সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে আমরা এই যে ব্যক্তিগুলো পড়বো যে যারা সংস্কার আন্দোলনে ভূমিকা রাখেন, সেখান থেকে আমরা কোনো না কোনোভাবে একটা প্রশ্ন আমরা অবশ্যই পাবো। অতএব এই যে 3-4টা আমরা ব্যক্তি পাবো যারা এই সংস্কার আন্দোলনে ভূমিকা রেখেছিল, এই ব্যক্তির জীবনীগুলো যদি আমরা পড়ে ফেলি, তাদের সংস্কার আন্দোলন সম্পর্কে যদি আমরা পড়ি, তাহলে আমরা অবশ্যই সৃজনশীলে একটা প্রশ্ন পেয়ে যাব। তাহলে প্রথম যে আমরা ব্যক্তি সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পড়বো সেটা হলো রাজা রামমোহন রায়। দেখো, তোমাদের সামনে যদি বই থাকে তাহলে তোমরা তো অবশ্যই দেখতে পাচ্ছ প্রথমেই আছে রাজা রামমোহন রায়।
রাজা রামমোহন রায়, নবজাগরণের স্রষ্টা বলা হয় রাজা রামমোহন রায়কে, এবং তিনি হলো ভারতের প্রথম আধুনিক পুরুষ। এই দুটো শব্দ কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, এই দুটো শব্দ আমাদের আসে যে ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয় কাকে? রাজা রামমোহন রায়। ভারতের নবজাগরণের স্রষ্টা বলা হয় কাকে? রাজা রামমোহন রায়। 1774-এ হুগলি জেলার রাধানগর গ্রামে তার জন্ম। জন্মটা আমরা কততে করতেছি? 1774-এ। যেহেতু এগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাদের জন্ম সালগুলো আমাদের জানা অবশ্যই দরকার। 1774 সালে হুগলি জেলার রাধানগর গ্রামে তার জন্ম। অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন রাজা রামমোহন রায়। আরবি, ফার্সি, উর্দু, ল্যাটিন, গ্রিক ভাষায় তিনি দক্ষতা অর্জন করেন। সংবাদ কৌমুদিনী, মিরাতুল আখবার, ব্রাহ্মণিকাল এই তিনটি ম্যাগাজিনের সম্পাদক ছিলেন তিনি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের সব ক নাম্বার অথবা বহু নির্বাচনী প্রশ্নে আসে সংবাদ কৌমুদিনী এই পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? রাজা রামমোহন রায়। আমি আবারও বলছি, সংবাদ কৌমুদিনী, মিরাতুল আখবার, ব্রাহ্মণিকাল এই তিনটি ম্যাগাজিনের বা পত্রিকার তিনি ছিলেন সম্পাদক। হিন্দু সমাজে সতীদাহ, বাল্যবিবাহ, কৌলিন্য প্রথা ও অন্যান্য কুসংস্কার দূর করতে প্রচেষ্টা চালান তিনি। আদি একেশ্বরবাদের ভিত্তিতে তিনি হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করেন। আত্মীয় সভা নামে একটি সমিতি তিনি গঠন করেন। এটাও আমাদের আসে, প্রশ্নে আসে, আমরা দেখি বহু নির্বাচনী বলো বা ক নাম্বারে আসে যে আত্মীয় সভা এই সমিতিটি কে গঠন করেন? রাজা রামমোহন রায়। এই জন্য আমরা বলছি যে আমরা কিন্তু পাঠ্য বইটা সামনে রাখবো, যেগুলো এরকম আমরা ছোট ছোট প্রশ্ন পাবো সেগুলো আমরা অবশ্যই নিচে আন্ডারলাইন করে রাখবো, কারণ এগুলো দিয়ে আমাদের অনেক প্রশ্ন আসবে, যেহেতু বহু নির্বাচনী আছে, জ্ঞানমূলক প্রশ্ন আছে। আত্মীয় সভা নামে একটি সমিতি গঠন করেন। 1828 সালে 20 আগস্ট তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এটাও আমার ইম্পর্টেন্ট। কত সালে? 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এটা আমাদের আসে, এটা আমাদের ইম্পর্টেন্ট, সালটা মনে রাখতে হবে। আর ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? রাজা রামমোহন রায়। দেশের মানুষের ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা মনে করে তিনি সংস্কৃত পণ্ডিত হওয়া সত্ত্বেও 1923 সালে প্রস্তাবিত সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা তার বিরোধিতা করেন। 1822 সালে তিনি কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন, যেখানে ইংরেজি, দর্শন, আধুনিক বিজ্ঞান পড়াশোনার ব্যবস্থা ছিল। 1833 সালে তার মৃত্যু হয়। 1833-এ মৃত্যু। জন্ম মৃত্যুটা আমি লিখে দিলাম, 1833-এ মৃত্যু। মৃত্যুর 2 বছর পর 1835 সালে ভারতীয়দের পাশ্চাত্য ভাষায় শিক্ষা দেওয়ার সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়, ফলে তার স্বপ্ন সফল হয়। তাহলে আমি আরেকবার একটু মনে করে দিই সংক্ষেপে যে নবজাগরণ বা সংস্কার আন্দোলনের স্রষ্টা এবং ভারতের আদি পুরুষ বলা হচ্ছে রাজা রামমোহন রায়কে, যার জন্ম 1774-এ, মৃত্যু 1833-এ। আরেকটি মাঝখানে একটা সাল রয়েছে 1828-এ এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে। ঠিক আছে, এরপরে আমরা যে ব্যক্তিত্বটা পড়বো, দেখো পরে আছে, একটু পৃষ্ঠা উল্টালে আমরা পরে চলে যাব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের পৃষ্ঠাতেই দেখো রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাদের সামনের বই রয়েছে আমরা বইটা খুললেই দেখতে পাবো। পরের পৃষ্ঠাতেই রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাণ্ডিত্য, শিক্ষা বিস্তার, সমাজ সংস্কার, দয়া ও তেজস্বীতায় তিনি ছিলেন
19 শতকে বাংলায় এক একক ব্যক্তিত্ব। তিনি মানে হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রজ্ঞা ছিল প্রাচীন ভারতীয় ঋষির মতো, শৌর্য ছিল ইংরেজদের মতো, হৃদয় ছিল বাংলার কোমলমতি মায়ের মতো। এটা আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে ব্যক্তিত্ব, চারিত্রিক বৈশিষ্ট্য, সেটাকে আমরা বলছি যে তার প্রজ্ঞা ছিল প্রাচীন ভারতীয় ঋষির মতো, শৌর্য ছিল ইংরেজদের মতো, আর হৃদয় ছিল বাংলার কোমলমতি মায়ের মতো। এবার আমরা দেখি জন্মটা দেখি। জন্ম কত সালে আছে? যাদের সামনে বই আছে তারা আমরা দেখতে পাবো 1820। যেসব শিক্ষার্থীদের সামনে বই নিয়ে বসেছে তারা দেখতেই পাচ্ছ, জন্ম 1820 সালে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। আমি আবারও বলছি, মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 1820 সালে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। বলা হচ্ছে যে ঈশ্বরচন্দ্র দারিদ্রতার কারণে বাতি জ্বালিয়ে লেখাপড়া করার সুযোগ পাননি, তাই তিনি সন্ধ্যার পর গভীর রাত পর্যন্ত রাস্তার গ্যাস বাতির নিচে বসে পড়াশোনা করতেন। এছাড়া বলা হচ্ছে যে তিনি যে ইংরেজি গণনা শেখেন, এটা হলো তিনি তার বাবার সঙ্গে যখন পায়ে হেঁটে গ্রাম থেকে কলকাতায় আসতেন, তখন রাস্তায় যে মাইল ফলকগুলো থাকতো সেখানে যে ইংরেজি সংখ্যাগুলো লেখা থাকতো সেগুলো গুনে গুনে তিনি ইংরেজি গণনা শেখেন। সাধারণ মেধা অধ্যবসায়ের কারণে তার যে অসাধারণ মেধা রয়েছে, এ বলতেছে যে অসাধারণ মেধা এবং অধ্যবসায়ের কারণে মাত্র 21 বছর বয়সে তিনি সংস্কৃত সাহিত্য, ব্যাকরণ, ন্যায়, বেদান্ত, স্মৃতি অলঙ্করণ ইত্যাদি অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। 21 বছর বয়সে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতের দায়িত্ব পান। এগুলো আমরা যেগুলো ছোট ছোট প্রশ্নগুলো নিচে আন্ডারলাইন করে রাখবো, যে কত বছর বয়সে কোথায় তিনি কিসের দায়িত্ব পান। বলছে যে 21 বছর বয়সে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতের দায়িত্ব পান। কর্মজীবনে প্রবেশের সাথে সাথে তিনি সাহিত্য চর্চায় মনোযোগী হন। তিনি গদ্য সাহিত্য রচনা শুরু করে গদ্য সাহিত্যকে নবজীবন দান করেন, তাই তাকে বলা হয় গদ্য সাহিত্যের জনক। এটাও কিন্তু আবার একটা প্রশ্ন যে গদ্য সাহিত্যের জনক কাকে কেন বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই বলা হচ্ছে গদ্য সাহিত্যের জনক। যাদের কাছে বই আছে তারা আমরা একটু নিচে আন্ডারলাইন করে নিব। শিশুদের লেখাপড়া সহজ করার জন্য তিনি রচনা করেন বর্ণ পরিচয় প্রথম ও দ্বিতীয় খণ্ড। স্কুল পরিদর্শক থাকাকালে তিনি গ্রামে গঞ্জে 20টি মডেল স্কুল, 35টি বালিকা বিদ্যালয়, এ সকল উল্লেখযোগ্য বিদ্যালয় ছাড়াও তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশন, যেটা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত, এই সকল প্রতিষ্ঠানগুলো তিনি গড়ে তোলেন। তিনি কন্যা শিশু হত্যা, বহু বিবাহ প্রথার বিরুদ্ধে সংগ্রাম করেন, বিধবা বিবাহের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তার প্রচেষ্টার কারণে 1856 সালে গভর্নর জেনারেলের সম্মতিক্রমে বিধবা বিবাহ আইন পাস হয়। সালটা আমাদের ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। 1856, যাদের কাছে বই আছে আমরা একটু তার নিচে আন্ডারলাইন করে রাখি। 1856-তে বিধবা বিবাহ আইন পাস হয়। এগুলো কিন্তু সালগুলো আমার অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ এটা আমার জানতেই হবে জ্ঞানমূলক প্রশ্নের জন্য অথবা নৈবিত্তিকের জন্য। 1856 সালে বিধবা বিবাহ আইন পাস হয়। দয়া, দান, দাক্ষিত্যের জন্য তিনি খ্যাত ছিলেন, যে তিনি যথেষ্ট পরিমাণে দান করতেন, দান দাক্ষিণ্য করতেন, এই জন্য তাকে বলা হচ্ছে দয়ার সাগর। মাইকেল মধুসূদন দত্ত তার আর্থিক সংকটের সময়
অর্থ কষ্টের কারণে যখন পড়াশোনা করতে কষ্ট ছিল তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে সাহায্য করেন, প্রচুর অর্থ দিয়ে সাহায্য করেন। নবীনচন্দ্র সেন এই বিদ্যাসাগরের অর্থে লেখাপড়া করেন। তার মাতৃভক্তি ছিল অগাধ। মায়ের ইচ্ছায় গ্রামে দাতব্য চিকিৎসালয় তিনি স্থাপন করেন। আর বলা হচ্ছে যে এতটাই তার মাতৃভক্তি ছিল যে মায়ের ডাকে সাড়া দেওয়ার জন্য বলা হচ্ছে যে ভরা বর্ষা মৌসুমে তিনি দামোদর নদী গভীর রাতে দামোদর নদী অতিক্রম করে মায়ের সাথে দেখা করেন। এই মাতৃভক্তির কারণে বলা হচ্ছে যে বর্ষার সময় রাতের বেলা দামোদর নদ সেটা অতিক্রম করে তিনি মায়ের সঙ্গে দেখা করতে যান। তাহলে এখান থেকে আমি দুটো সাল পাইলাম, জন্ম 1820 সালে আর বিধবা বিবাহ আইন 1856 সালে। এছাড়াও বলা হচ্ছে যে কাকে গদ্য সাহিত্যের জনক বলা হয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, এবং তার যে লেখাপড়া জীবন কর্মজীবন কোথায় থেকে কিভাবে শুরু করলো এগুলো আমরা এখান থেকে জানতে পারলাম। এরপরে দেখো বিদ্যাসাগরের পরে যে ব্যক্তিটির নাম চলে আসছে তার নাম হলো হাজী মোহাম্মদ মহসিন। হাজী মোহাম্মদ মহসিন, যাদের কাছে বই আছে আমি দেখবার সিরিয়ালি আমি পড়াচ্ছি। এরপরে আমরা যে ব্যক্তিটির নাম পাবো সংস্কার আন্দোলনে যিনি গুরুত্বপূর্ণ অবদান রাখে সেরকমই একজন ব্যক্তি হলেন হাজী মোহাম্মদ মহসিন। হাজী মোহাম্মদ মহসিন। তোমাদের কাছে যারা বই আছে তারা দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরে আমরা হাজী মোহাম্মদ মহসিনের নামটা পেয়ে যাব, সংস্কার আন্দোলনের ভূমিকা রাখে। মুসলমান সমাজকে যারা পাশ্চাত্য শিক্ষার পথ দেখিয়েছিলেন তাদের অগ্রদূত বলা হয় হাজী মোহাম্মদ মহসিনকে। 1732 সালটা মনে রাখি, 1732 তার জন্ম। বই থাকলে তো আমি দেখতেই পাচ্ছি, সামনে বই আছে যাদের তারা দেখো 1732 পশ্চিমবঙ্গের হুগলিতে তার জন্ম। হাজী মোহাম্মদ মহসিন 1732 পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করে। পিতার নাম মোহাম্মদ ফয়জুল্লাহ, মাতার নাম জয়নাব খানম। নিচে নিচে একটু আন্ডারলাইন করে রাখবো। পিতার নাম মোহাম্মদ ফয়জুল্লাহ, মাতার নাম জয়নাব খানম। তাদের আদি নিবাস ছিল পারস্যে। এরকম আমার প্রত্যেকটা লাইনই একটি করে প্রশ্ন যে হাজী মোহাম্মদ মহসিনের আদি নিবাস কোথায় ছিল? পারস্যে। এই জন্য বলছি যে আমরা যদি রিডিং না করি তাহলে আমরা এগুলো ছোট প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো না। পারস্যে। পূর্বপুরুষরা অর্থাৎ বলছে হাজী মোহাম্মদের পূর্বপুরুষরা ভাগ্যের অন্বেষণে হুগলিতে এসে বসবাস করেন। শিক্ষা জীবন শুরু করেন হাজী মোহাম্মদ মহসিন, শিক্ষা জীবন শুরু করেন হুগলিতে। উচ্চ শিক্ষা তার শুরু হয় মুর্শিদাবাদে। পিতার মৃত্যুর পর তিনি হুগলিতে ফিরে আসেন। 1762 সালে তিনি দেশ ভ্রমণে বের হন। 27 বছর পর দেশে ফিরে আসেন। দেশ ভ্রমণে বের হন 1762-তে দেশ ভ্রমণে যান। যাদের বই আছে আমরা অবশ্যই এগুলো নিচে একটু আন্ডারলাইন করব। বলছে যে 1762-তে তিনি দেশ ভ্রমণে বের হন এবং 27 বছর পর দেশে ফিরে আসেন। আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি, ইতিহাস, বীজগণিতে তার অগাধ পাণ্ডিত্য ছিল। তার মানে হাজী মোহাম্মদ মহসিনেরটা আমরা পড়ছি যে হাজী মোহাম্মদ মহসিনের আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি, বীজগণিত, ফার্সিতে প্রচুর অগাধ পাণ্ডিত্য ছিল। 1803 সালে তার একমাত্র বোন মারা গেলে বোনের প্রচুর সহায় সম্পত্তি ছিল যার মালিক হন হাজী মোহাম্মদ মহসিন। বলছে যে তার যে একমাত্র বোন ছিল তিনি যখন মারা যান সে বোনের প্রচুর সহায় সম্পত্তি ছিল, সেগুলোর একমাত্র মালিক হলেন হাজী মোহাম্মদ মহসিন। তখন মুসলমানদের ছিল চরম দুর্দিন। অর্থ ব্যয় করে লেখাপড়া করার মতো ক্ষমতা মুসলমানদের ছিল না।
তিনি মানে আমি হাজী মোহাম্মদ মহসিনের কথা বলছি। এই হাজী মোহাম্মদ মহসিন তার সমুদয় অর্থ চিকিৎসা ও দরিদ্র মানুষের জন্য ব্যয় করেন। তার মৃত্যুর 6 বছর পূর্বে 1806 সালে একটি ফান্ড গঠন করে জনহিতকর কাজে তিনি তার সমস্ত সম্পত্তি দান করেন। তার মৃত্যুর পর 1836 সালে হুগলিতে মহসিন ফান্ড হুগলি দাতব্য চিকিৎসালয়, 1848-এ হুগলিতে ইমামবাড়া প্রতিষ্ঠিত হয়। ফান্ডের ভিত্তির অর্থে হাজার হাজার মুসলমান তরুণ উচ্চশিক্ষার সুযোগ পায়। হাজী মোহাম্মদ মহসিন 1812 সালে 29শে নভেম্বর হুগলিতে মারা যান। এখন আমার কিছু সাল আছে, এগুলো আমার দেখতে হবে। আরেকটা আছে 1848, ইমাম মোটামুটি 3টা সাল আমি পাইলাম, যে 3টা সাল আমাকে একটু দেখতে হবে, জানতে হবে। একটা হলো 1732, 1732-এ হাজী মোহাম্মদ মহসিনের জন্ম, 1812-তে মৃত্যু, 1762-তে দেশ ভ্রমণ এবং 1848-এ হুগলিতে তিনি ইমামবাড়া প্রতিষ্ঠা করেন। একটা সাল একটু ইম্পর্টেন্ট, এই জন্য আমি লিখে দিলাম যে আমাদের জানার জন্য। তার সংক্ষেপে বলছে যে তাদের আদি নিবাস ছিল পারস্যে। তাদের যে পূর্বপুরুষ তারা নিজেদের ভাগ্যের অন্বেষণে হুগলিতে এসে বসবাস স্থাপন করে। 1732-এ তার জন্ম। পিতা ছিল মোহাম্মদ ফয়জুল্লাহ, মাতা জয়নাব খানম। আদি নিবাস পারস্যে। ভাগ্যের অন্বেষণে তারা হুগলিতে এসে, তার পূর্বপুরুষ হুগলিতে এসে বসবাস করেন। 1762-তে তিনি দেশ ভ্রমণে যান এবং 27 বছর পর তিনি দেশে ফিরে আসেন। আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি, ইতিহাস, বীজগণিতে হাজী মোহাম্মদ মহসিনের অগাধ পাণ্ডিত্য ছিল এবং তার একমাত্র বোনের মৃত্যুর পর তার বোনের যে প্রচুর সহায় সম্পত্তি ছিল তার মালিক হলেন হাজী মোহাম্মদ মহসিন। এবং সেই সময় বলা হচ্ছে যে মুসলমানদের খুব অর্থ কষ্ট ছিল, তাদেরকে অর্থ ব্যয় করে লেখাপড়া করা সম্ভব ছিল না। আর এই দরিদ্র মুসলমানদের জন্য হাজী মোহাম্মদ মহসিন তাদের চিকিৎসা, তাদের শিক্ষার জন্য তার সমস্ত অর্থ তিনি ব্যয় করেন। এরকমই 1836-এ তিনি হুগলিতে মহসিন ফান্ড, হুগলি দাতব্য চিকিৎসালয় এবং 1848-এ তিনি হুগলিতে ইমামবাড়া প্রতিষ্ঠা করেন। এবং হাজী মোহাম্মদ মহসিন এই মহাপুরুষ 1812 সালের 29শে নভেম্বর হুগলিতে মৃত্যুবরণ করেন। এরপরে সংস্কার আন্দোলনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সেই ব্যক্তিটির নাম দেখো। পরে হাজী মোহাম্মদ মহসিনের পরে কার নাম লেখা আছে? একটু যাদের কাছে বই আছে বইটা খুললে আমরা একটু দেখতে পাবো। নওয়াব আব্দুল লতিফ। নওয়াব আব্দুল লতিফ। আমি কিন্তু অনলাইনে চেষ্টা করছি যা যা মোস্ট ইম্পর্টেন্ট সেই সব বিষয়গুলো তোমাদের তুলে ধরার জন্য। তাই বলছে যে এরপরে ভারতীয় উপমহাদেশের সংস্কার আন্দোলনে যে ব্যক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার নাম হচ্ছে নওয়াব আব্দুল লতিফ। তোমাদের কাছে যাদের বই আছে তারা দেখো, পরের পেজে আমরা পাবো নওয়াব আব্দুল লতিফ। জন্ম 1828। এগুলো আমাকে অবশ্যই আন্ডারলাইন করে রাখতে হবে। জন্মটা দেখো 1828 সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। কলকাতা মাদ্রাসায় ইংরেজি শিক্ষা লাভ করেন। শিক্ষা জীবন শেষ করে তিনি প্রথমে ঢাকা কলেজিয়েট স্কুল, পরে কলকাতা মাদ্রাসায় অধ্যাপনা করেন। 1849 সালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে চাকরি পান। 1849 ডেপুটি ম্যাজিস্ট্রেট। 1877
কলকাতা প্রেসিডেন্টের ম্যাজিস্ট্রেট পদে উন্নীত হয়। সালগুলো একটু ইম্পর্টেন্ট দেখে আমি লিখে রাখলাম। এরপরে বলছে 1884 সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর নেন। 1884 সালে সরকারি চাকরি থেকে তিনি অবসর নেন। কর্মজীবনের কৃতিত্বের জন্য সরকার তাকে প্রথমে খান বাহাদুর ও পরে নবাব উপাধিতে ভূষিত করেন। এই যে আমরা যে বলছি নবাব আব্দুল লতিফ, আসলে ওনার এটা কিন্তু উপাধি, নবাবটা হলো তার উপাধি। বলছে কর্মজীবনে তিনি যে অসাধারণ কৃতিত্বের অধিকারী ছিলেন, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কৃতিত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এই জন্য সরকার তাকে প্রথমে খান বাহাদুর এবং পরে নবাব উপাধিতে ভূষিত করেন। তিনি বাঙালি মুসলমানদের জন্য ইংরেজি শিক্ষার প্রয়োজন ও গুরুত্ব বুঝতে পারেন। তার প্রচেষ্টায় কলকাতা মাদ্রাসায় অ্যাংলো পার্সিয়ান বিভাগ খোলা হয়, যেখানে উর্দু বাংলা শিক্ষার ব্যবস্থা করা হয়। তার প্রচেষ্টায় হিন্দু কলেজকে প্রেসিডেন্টি কলেজে রূপান্তর করা হয়। মুসলমান ছাত্র সেখানে লেখাপড়ার সুযোগ পায়। তার উল্লেখযোগ্য কৃতিত্ব হলো 1863 সালে, ইম্পর্টেন্ট, যাদের কাছে বই আছে আমরা অবশ্যই ওখানে আন্ডারলাইন করব, কলকাতায় প্রতিষ্ঠা করেন মোহামেডান লিটারেরি সোসাইটি। যাদের কাছে বই আছে অবশ্যই আমরা আন্ডারলাইন করে রাখবো। বা মুসলিম সাহিত্য সমাজ নামে একটি সোসাইটি তিনি প্রতিষ্ঠা করেন, মোহামেডান লিটারেরি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ। তার সারা জীবনে কর্মে মূল উদ্দেশ্য ছিল তিনটি। তার মানে নবাব আব্দুল লতিফের কথা বলছে, উনি সারা জীবন যে কর্ম করে গিয়েছেন, তার এই কর্মজীবনে মূল উদ্দেশ্য ছিল তিনটি। এক, মুসলমান সম্প্রদায়ের প্রতি ইংরেজ সরকারের বিদ্বেষ ভাব দূর করা, মুসলমান সমাজের উন্নতি অগ্রগতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, হিন্দু মুসলমানদের মধ্যে মৈত্রী প্রতিষ্ঠা করা। আমরা একটু আরেকবার খেয়াল করি, এগুলো কিছু ছোট ছোট টেকনিক যারা আমরা আসলে তো সরাসরি 9-এর কথা আমি বলি যে আমরা ওইভাবে কিন্তু নিজেরা যে কলেজে উপস্থিত থেকে টিচারের সংস্পর্শে এসে শারীরিকভাবে আমরা ক্লাস নিতে পারছি না, এই জন্য অনলাইনে আমাদেরকে শর্টকাটে ক্লাসগুলো করতে হচ্ছে। এই জন্য বলছি যে ছোটখাটো কিছু ট্রিক্স আছে, সব কিছুই কিন্তু আমরা কিন্তু ইতিহাস আমরা কিন্তু কখনোই মুখস্থ করার চেষ্টা করব না, মনে রাখার চেষ্টা করব না। যখন আমি মুখস্থ করতে যাব তখন আমার সমস্যা হবে কি, আমি যখন লিখতে যাব একটা লাইন যদি ভুলে যায় আমি কিন্তু পরে আর লিখতে পারবো না। আর সৃজনশীলতা আসলে মুখস্থ করে লেখার কোনো অপশনই নাই। এই জন্য কিছু টেকনিক হলো কি, যেমন এই যে আমি কয়েকটা সাল লিখেছি, এই সাল দিয়েই কিন্তু আমরা নবাব আব্দুল লতিফের যদি সালগুলো মনে রাখি অনেক কিছু লেখা সম্ভব। যদি নবাব আব্দুল লতিফ সম্পর্কে আমাকে বলতে পারে, এখান থেকে আমি 10টা লাইন লিখে দিতে পারবো। এগুলো হলো ছোটখাটো কিছু টেকনিক। এই জন্য দেখো আমি সিরিয়ালের সালগুলো লিখে রাখছি, যদি এভাবে আমি পড়ি মনে থাকে তাহলে দেখবো যে এই একজন ব্যক্তিত্ব সম্পর্কে এখান থেকে আমি সালগুলো থেকে আমি প্রায় মোটামুটি একটা পৃষ্ঠা আমি লেখা আমার পক্ষে সম্ভব। আরো তো কিছু আমার জানাই আছে। এই জন্য কিছু টেকনিক মনে রাখতে হবে, যেমন নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম, সাল, মৃত্যু, কি কি গুরুত্বপূর্ণ কাজ করেছেন, এগুলো যদি আমার ছোটখাটো জিনিস থাকে এগুলোকে গুছাই যখন আমি লিখবো তখন দেখবো যে আমার লেখাটা বেশ অনেকখানি হয়ে গেছে, অটোমেটিকলি আমি এক পৃষ্ঠা লিখতে পেরেছি। এই জন্য বলছি যে প্রথম আমরা যেটা লিখবো, জনাব আব্দুল লতিফ সম্পর্কে আমি ওখানে লিখেছি যে 1828 সালে তার জন্ম। 1850-এ তিনি কলেজের ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে চাকরি লাভ করেন এবং 1877-এ তিনি কলকাতার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের পদে উন্নীত হন এবং 1884 সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর নেন। এরপরে 1863 সালে তিনি মোহামেডান লিটারেরি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ নামে একটি সংগঠন গঠন করেন। এবং আমরা সবার শেষে যেটা বলছি যে নবাব আব্দুল লতিফ তার সারা জীবনের কর্মজীবনে
যে কাজগুলো তিনি করেছেন তার এই কাজগুলোর তার তিনটা উদ্দেশ্য ছিল এই কাজে। একটা বলছে যে মুসলমান সম্প্রদায়ের প্রতি ইংরেজ সরকারের বিদ্বেষ ভাব দূর করা, মুসলমান সমাজের উন্নতি অগ্রগতির জন্য চেষ্টা চালানো এবং হিন্দু মুসলমানদের মধ্যে মৈত্রী প্রতিষ্ঠা করা। এরপরে আমাদের যাদের কাছে বই আছে তারা আমরা দেখব। পরবর্তীতে যে ব্যক্তিটির নাম আছে সংস্কার আন্দোলনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার নাম হলো সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলী যাদের বই আছে আমরা সিরিয়ালি পড়ছি। আমরা এরপরে যে ব্যক্তিটির সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এমন একজন ব্যক্তির নাম হলো সৈয়দ আমির আলী। বলছে যে 19 শতকের শেষার্ধে মুসলমান সমাজে যিনি নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি হলেন সৈয়দ আমির আলী। পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে মুসলমানদের সামাজিক ও বৈশ্বিক উন্নতির পাশাপাশি রাজনৈতিকভাবে সচেতন করতে চেয়েছিলেন তিনি। অর্থাৎ বলছে যে পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে মুসলমানদের সামাজিক ও বৈশ্বিক উন্নতির পাশাপাশি রাজনৈতিকভাবে সচেতন করতে চেয়েছিলেন যে ব্যক্তি তার নামই হলো সৈয়দ আমির আলী। জন্ম 1849, 1849 সালে হুগলির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। 1849 সালে হুগলির একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি MA BL ডিগ্রি নেন। 1890 যাদের কাছে বই আছে দেখো সালগুলো দেখলে আমি বুঝতে পারবা যে আমি কোন জায়গাটা পড়ছি। 1890 সালে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। হাইকোর্টে বিচারপতি নিযুক্ত হন 1890 সালে। 1909 যেসব শিক্ষার্থীর সামনে বই আছে তারা বইটা খুললেই দেখতে পাবো। 1909 সালে তিনি লন্ডনে প্রিভি কাউন্সিলের সদস্য হন। কাউন্সিলের সদস্য হন। আবার বলি 1849 সালে হুগলির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি MA BL ডিগ্রি লাভ করেন। এরপর 1890 সালে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন এবং 1909 সালে তিনি লন্ডনের প্রিভি কাউন্সিলের সদস্য হন। তিনি প্রথম মুসলিম নেতা যিনি মুসলমানদের জন্য একটি আলাদা রাজনৈতিক সংগঠন তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি মানে সৈয়দ আমির আলীর কথা বলছি, যে তিনি সৈয়দ আমির আলী বলতেছে যে তিনি প্রথম মুসলিম নেতা যিনি মুসলমানদের জন্য একটি আলাদা রাজনৈতিক সংগঠন তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেন। এরপর আসে 1877, এপাশে লিখছি 1877, যাদের বই আছে তারা একটু দেখে নিই যে 1877 সালে তিনি সেন্টার মোহামেডান অ্যাসোসিয়েশন সমিতিটি গঠন করেন। সেন্টার মোহামেডান অ্যাসোসিয়েশন গঠন করেন। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠাকে তিনি স্বাগত জানান। এটা কিন্তু
খুব ইম্পর্টেন্ট। আসে মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1906। এটা আমরা কোনো না কোনো ভাবে জ্ঞানমূলকে বলো বা নৈতিকে বলো আমরা পাই। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1912 সালে তিনি মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। 1912 সালে তিনি মুসলিম লীগের সভাপতি হন। যেটা আমি আগেও বলেছিলাম যে এরকম করে যদি আমি ভাগ করে নিই, এখন আমি কিন্তু সৈয়দ আমির আলী সম্পর্কে এক পৃষ্ঠা লিখা আমার মনে হয় না কোনো অসম্ভব কিছু হবে, কারণ এই প্রত্যেকটা পয়েন্টগুলোকে যখন আমি দুটো তিনটা করে লাইন লিখবো তখন দেখবো অটোমেটিক কিন্তু আমার এক পৃষ্ঠা লেখা হয়ে গিয়েছে। তাহলে আমি আরেকবার একটু মিলাই দিই যে কি কি আমি এখানে সাল অনুসারে লিখলাম। বলছে যে প্রথম আমি সৈয়দ আমির আলী সম্পর্কে বলি যে 19 শতকের শেষার্ধে মুসলমান সমাজে যিনি নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি হলেন সৈয়দ আমির আলী। 1849 সালে হুগলিতে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই তিনি MA BL ডিগ্রি লাভ করেন। 1890 সালে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। 1909 সালে তিনি লন্ডনের প্রিভি কাউন্সিলের সদস্য হন এবং বলছে যে তিনি প্রথম মুসলিম নেতা যিনি অনুভব করেন যে মুসলমানদের জন্য একটি আলাদা রাজনৈতিক সংগঠন প্রয়োজন। এবং 1877 সালে বলা হচ্ছে যে তিনি সেন্টার মোহামেডান অ্যাসোসিয়েশন সমিতি গঠন করেন এবং তিনি যে প্রথম মুসলিম যিনি অনুভব করেছিলেন যে মুসলমানদের জন্য একটি আলাদা সংগঠনের প্রয়োজন, সেখান থেকে প্রথম 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এবং এই মুসলিম লীগ প্রতিষ্ঠায় তিনি একাত্মতা প্রকাশ করেন বা স্বাগত জানান এবং 1912 সালে তিনি মুসলিম লীগের সভাপতি নিযুক্ত হন। এরপরে দেখো আমরা আরেকজন ব্যক্তির নাম পাবো যিনি এই সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তোমাদের বইয়ের শেষে যেটা রয়েছে সেটা দেখো, বেগম রোকেয়া। সবশেষে যেটা আছে যে প্রথম আমরা একজন নারীর নাম পাইলাম যেটা হলো বেগম রোকেয়া। দেখো শেষের পৃষ্ঠায় তোমাদের রয়েছে, যাদের কাছে বই আছে বইটা বের করলে আমরা দেখতে পাবো বেগম রোকেয়া। বলছে যে 20 শতকের শুরুতে যখন ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলছে তখনও বাঙালি মুসলমান মেয়েরা ছিল পিছিয়ে। লেখাপড়া শেখা তাদের জন্য ছিল নিষিদ্ধ। ধর্মের নামে পর্দার আড়ালে তাদের গৃহবন্দী করে রাখা হতো। এই বন্দি দশা থেকে যিনি মুক্তির ডাক দিলেন তারই নাম হলো বেগম রোকেয়া। তার জন্ম 1880-তে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাগঞ্জ গ্রামে। পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী সাবের, মাতা মোসাম্মদ বাহাতুন নেসা সাবেরা চৌধুরানী। অর্থাৎ বলছে সেই সময় এই সাবের পরিবারের যথেষ্ট রক্ষণশীল একটা পরিবার ছিল এবং সম্ভ্রান্ত এবং রক্ষণশীল, এবং তাদের পরিবারের মেয়েদের লেখাপড়াটা মোটামুটি নিষিদ্ধই ছিল। কিন্তু বেগম রোকেয়া বড় ভাই ইব্রাহিম সাবের এবং বড় বোন করিমুন নেসার সহযোগিতায় লেখাপড়া শুরু করেন এবং বড় ভাই ইব্রাহিম সাবেরের অনুপ্রেরণায় তিনি উর্দু, আরবি, ফার্সি, বাংলা, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠেন এবং কিশোর বয়সে বেগম রোকেয়া সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তার সাহিত্যের বিষয়বস্তু ছিল নারী সমাজকে নিয়ে, অর্থাৎ সেই সময় মুসলমান সমাজে নারীর যে মধ্যে যে কুসংস্কার, নারীর প্রতি যে অত্যাচার, এগুলোই ছিল তার লেখার বিষয়বস্তু। তাই বলছে যে তার লেখার সাহিত্য রচনার বিষয়বস্তুই ছিল নারী। অবরোধবাসিনী, পদ্মরা, মতিচুর, সুলতানার স্বপ্ন এসব গ্রন্থে তিনি এই নারী সমাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। বিয়ের পর বিবাহিত জীবনে তিনি স্বামীর সহযোগিতা নিয়ে আরো উচ্চশিক্ষা শিক্ষিত হন
স্বামীর মারা যাওয়ার পর বেগম রোকেয়া নারী শিক্ষা এবং সমাজ সেবায় আত্মনিয়োগ করে। 1911 সালে কলকাতায় সাকাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করে। পরবর্তীতে 1931 সালে উচ্চ ইংরেজি গার্লস স্কুলে উন্নীত হয়। মৃত্যুর পূর্ব পর্যন্ত বেগম রোকেয়া এই স্কুলে প্রধান শিক্ষক ও সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব পালন করেন। এবং 1932 সালে কলকাতায় এই মহান মহিয়সী নারীর মৃত্যু হয়। আমি আরেকবার একটু বলে দিই যে আমরা যেগুলো সংস্কারক ব্যক্তি পড়লাম, যে যারা সেই সময় ভারত উপমহাদেশের সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে আমরা একজন মহিলা নাম পাইলাম, যেটা হলো বেগম রোকেয়া। বলছে যে 20 শতকের শুরুতে যখন ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলছিল, সেই সময় মেয়েরা, মুসলমান সমাজের মেয়েরা শিক্ষায় পিছিয়ে ছিল, লেখাপড়া শেখা তাদের জন্য নিষিদ্ধ ছিল, ধর্মের নামে তাদের পর্দা করে আড়াল করে গৃহবন্দী করে রাখা হয়েছিল। মেয়েদেরকে এই গৃহবন্দির মাঝ থেকে যিনি বেরিয়ে নিয়ে আসেন, তিনি হলো বেগম রোকেয়া। এবং তার যে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো সেগুলো আমরা বললাম, যে অবরোধবাসিনী, পদ্মরা, মতিচুর, সুলতানার স্বপ্ন, এইসব গ্রন্থগুলো মূলত মুসলমান সমাজের নারী সমাজকে কেন্দ্র করে তৈরি। তার এই পড়াশোনায় যিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন সেটা হলো তার বড় ভাই ইব্রাহিম সাবেক এবং বড় বোন করিমুন্নেসা। এবং এই মহিয়সী নারী 1932 সালে কলকাতায় মারা যান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, 9, 10 এর যারা আমরা এই বিষয়টা নিয়ে পড়লাম, আমরা আজকে মোটামুটি নবম অধ্যায়টা আমাদের আজকে শেষ হয়ে গেল। এরপরে পরবর্তী ক্লাসে যখন আমাদের অনলাইনে দেখা হবে, তখন আমরা সিরিয়ালি যেহেতু পড়বো, এরপরে আমরা চলে আসব পরবর্তী অধ্যায়ে। এই পর্যন্ত আমরা যা যা পড়লাম একটু মনে রাখবো, মনে রাখার চেষ্টা করব। তারপরে বলছি, এখন আমাদেরকে আরো সচেতন হয়ে থাকতে হবে, যেহেতু শীত পড়ে যাচ্ছে। আমরা নিরাপদে থাকবো, ঠান্ডা লাগাবো না। সর্দি কাশি হলে যদি সেটা একটু বেশি পর্যায়ে চলে যায়, অবশ্যই আমরা ডাক্তারের পরামর্শ নিব। নিজেরা সচেতন থাকবো। ঘরের বাইরে যখন বের হব তখন অবশ্যই আমরা মাস্ক পরিধান করব, মাস্কটা অবশ্যই ব্যবহার করব। এবং বাড়িতে বা বাইরে যেখানেই থাকি না কেন, আমরা ঘন ঘন হাত হ্যান্ড স্যানিটাইজার হোক বা সাবান পানি হোক, যেটা দিয়েই হোক, আমরা হাত পরিষ্কার রাখবো। এবং যদি আমরা বাইরে বের হই, ঘরে ফেরার পর অবশ্যই আমরা সেই কাপড়গুলো চেঞ্জ করব, বাথরুমে যাব, প্রয়োজনে হাত মুখ ধুবো, গোসল করবো, করে তারপর ফ্রেশ হয়ে আমরা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মেলামেশা করব, খাবার খাবো, এভাবে থাকবো। এবং নিজেরা সচেতন থাকবো, অন্যকেও সচেতন রাখবো। আমরা ঘরেই থাকি, নিরাপদেই থাকি, সবাই ভালো থাকি, সুস্থ থাকি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। খোদা হাফেজ।